দূর শহরের এক ফ্ল্যাটে সিদ্ধার্থ একাই থাকে। দিনগুলো কাটছিল যেন একঘেয়েমিতে। তবে হঠাৎ করেই তার জীবনের ঘড়ির কাঁটা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করলো। প্রথমে বিষয়টা পাত্তা না দিলেও যতদিন যায় বুঝতে পারে এই ফ্ল্যাটে সে একা নয়। তখন থেকেই তার জীবনের ক্যানভাসে ভয়ের, বিষাদের আর অজানা রহস্যের এক অন্ধকার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটা অপয়া সকালে নরম আলোয় ভিজে থাকা শহরের এক কোণায় রাস্তার মোড়ে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। একজন মেয়ে যার নাম ভবানী, সে রক্তে ভেসে নিথর হয়ে পড়ে থাকে। চারপাশ থেকে ছুটে আসে মানুষ, কেউ উৎসুক চোখে তাকায় তার দিকে, কেউ ভয়ে, কেউ দয়ায়। সিদ্ধার্থ তখন ঠিক সামনে। একজন অটোওয়ালার কাছে জানতে পারে ভবানীর স্কুটিকে একটা সবুজ গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে, কিন্তু নম্বর কেউ দেখেনি, শুধু রয়ে গেছে রক্ত আর চিৎকার। ভবানীর রক্তপাত দেখে সিদ্ধার্থের গা শিউরে ওঠে। দুজন অটোওয়ালার সঙ্গে মেয়েটিকে তুলে নেয় অটোতে, আর একজন মহিলা ভবানীর ফোন থেকে তার বাড়িতে খবর পাঠায়। সিগন্যালে লালবাতি জ্বললেও অটো এক পথচারীকে ধাক্কা মেরে ফেলে। সে রেগে ওঠে, তেড়ে আসে, কিন্তু অটোতেই ভবানীর রক্তাক্ত মুখ দেখে থেমে যায়। হাসপাতালে ভবানীকে নামাতে গিয়ে সে সিদ্ধার্থের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয়। চেনা নেই, জানা নেই, তবুও সিদ্ধার্থের দিকে হাত বাড়ায়, শেষবারের মতো আকুতি জানায়, যেন বলে, আমাকে বাঁচাও। ওটিতে ঢোকার আগে সিদ্ধার্থ হাতটা চেপে ধরে, কিন্তু ছাড়তেই ভবানীর শরীর কেঁপে ওঠে। বাবা বলে নিঃশ্বাস থেমে যায়। সিদ্ধার্থ হিম হয়ে যায়। জীবনের প্রথমবার তার চোখের সামনে কেউ মারা গেল। শুধু মারা গেল না, একজন অজানা অনুভূতি রেখে গেল। ভবানীর মৃত্যুর সংবাদ পেয়ে তার বাবা পাগলের মতো ছুটে আসে। স্ত্রীকে আগেই হারিয়েছেন, এই মেয়েটি ছিল তার সব। হাসপাতালের করিডোরে পড়ে থাকে ভবানীর এক পাটি জুতো। সেটা হাতে নিয়ে সিদ্ধার্থ চুপচাপ বেরিয়ে আসে। মনে হয় যেন কোনো কথা, কোনো কান্না এই নিঃশব্দতার থেকেও দুর্বল। এরপর কেটে যায় কিছুদিন। সিদ্ধার্থ একজন ভায়োলিন আর্টিস্ট, কিন্তু সেই দিনের পর যেন সুরগুলো তার আঙুলে কাঁদতে শুরু করে। ভায়োলিনে আসে না আর আনন্দের সুর, বাজে শুধু ক্ষত আর কষ্ট। সন্ধ্যা নামলেই সে তার লাল গাড়ি নিয়ে চলে যায় সারুয়ের নিচে। অন্ধ ভিখারিদের ভিড়ে বসে বাজাতে থাকে তার হৃদয়ের ভাঙা সুর। প্রতিদিন যা রোজগার হয় সবটা দিয়ে আসে তাদের, নিজে শুধু এক গভীর শূন্যতায় ডুবে থাকে। বন্ধু বদ্রি একদিন এসে দেখে এই দৃশ্য। রাগে তেতে ওঠে সে, কিন্তু একজন বন্ধুর রাগ যতটা ক্ষণস্থায়ী হতে পারে ততটাই সে বুঝে যায় ভবানীর মৃত্যু থেকেই গিলে ফেলেছে সিদ্ধার্থকে। এরই মধ্যে ঘটে যায় এক ঘটনা। এক বাইকওয়ালা এক পথচারীকে ধাক্কা মেরে পালাতে যায়। সিদ্ধার্থ তার নিজেকে সামলাতে পারে না, গিয়ে লোকটাকে বেধড় পেটায়। বদ্রি হতবাক হয়ে যায় এমন রাগ দেখে, তবুও শান্তভাবে বলে, তুই কিছুদিন ড্রিঙ্কস কর, একটু হালকা হ। এই সন্ধ্যায় সিদ্ধার্থ দুটো বিয়ারের বোতল নিয়ে আসে। তবে ফ্ল্যাটের নিচে বসে থাকা তিনজন ছেলেকে দেখে বোঝা গেল যে ওরা ওকে পেতেই বসেছিল। একজন 100 টাকা ধার চাইলে সিদ্ধার্থ দিয়ে দেয়। লিফট কাজ করছে না, সিঁড়ি ফর্সা, দোতলার বাসিন্দা আবার বউটাকে পেটাচ্ছে। দেওয়ালের উপাস থেকে সেই কান্না যেন কাচের মতো বুকে কেটে যায়। একই ফ্লোরে থাকে মাগেশ, একটু অন্যরকম হলেও ছেলেটা দারুণ। সিদ্ধার্থের সঙ্গে ওদের ভালোই সম্পর্ক,
ঘরে ঢুকে বিয়ার আর ওপেনার রেখে স্নানে যায়, কিন্তু ফিরে এসে দেখে ওপেনার উধাও, খুঁজেও কিছু পায় না। ড্রিঙ্কসে অভ্যস্ত না থাকায় সে দাঁত দিয়ে ছিপি খুলতে পারেনি। হঠাৎ একটা শব্দ, দরজা খুলে দেখে মাগেশ দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ ওকে বাবা মায়ের কাছে দিয়ে এসে ঘুমিয়ে পড়ে। দেখা যায় ঘরের ভিতর তখন যেন কারোর উপস্থিতি রয়েছে। সকালে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙলে গায়ে চাদর দেখে চমকে ওঠে, কারণ রাতে সে কিছুই নেয়নি। তবে অত ভাবনা না করে তাড়াতাড়ি বেরিয়ে যায় রেকর্ডিংয়ের কাজে। প্রতিদিনের মতো আজও দাঁড়িয়ে পড়ে ভবানীর অ্যাক্সিডেন্টের জায়গায়, চুপচাপ যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। সেদিন সার্ভয়ে থেকে ফেরার পথে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। কয়েকজন গুন্ডা অন্ধদের কাছ থেকে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল। সিদ্ধার্থ চুপ করে দাঁড়ায়নি। 5 জন হলেও সে একাই রুখে দাঁড়ায় তাদের সামনে। শুরু হয় হাতাহাতি, তীব্র ধাক্কাধাক্কির মাঝে একসময় ওরা সিদ্ধার্থকে কাবু করে ফেলে। ওদের লিডার এক ভাঙা কাচের বোতল তুলে নেয়, সেটা ওর গলায় বসাতে উদ্যত। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে যায়। কাচের বোতলটা ঘুরে যায় তার নিজের দিকে। লিডার নিজেই নিজেকে আহত করে ফেলে। গুন্ডারা আহত লিডারকে নিয়ে পালিয়ে যায়, আর সিদ্ধার্থ ফ্ল্যাটে ফিরে আসে, গায়ে ক্ষত আর মনে আতঙ্ক। ফ্ল্যাটে ঢুকে দেখে নিচের ফ্লোরের সেই স্বামী স্ত্রীর মাঝে আজও ঝগড়া চলছে। লোকটা বউকে মারছে। সিদ্ধার্থ একবার থেমে তাকায়, তবে কিছু না বলেই চলে যায় উপরে। সিঁড়ি দিয়ে উঠে দেখে মাগেশ বল নিয়ে খেলছে, কিন্তু বলটা ওর দিকে ছুটছে। ভেতু সিদ্ধার্থ এবার আর দেরি করতে চায় না। নতুন একটা ওপেনার কিনেছে সে। আজ কিছু না হলেও সে বিয়ার খেয়েই ছাড়বে। ফ্রিজ থেকে বোতল বের করে টেবিলে রাখে, কিন্তু স্নান থেকে ফিরে এসে দেখে ওপেনার আবারও উধাও। এমনকি দেয়ালে ঝোলানো চাবির গোছাও নেই। এতবার এমন কেন হচ্ছে? প্রতিটা রুম একে একে খুঁজে দেখার পর মাগেশের মায়ের কাছ থেকে আরেকটা ওপেনার নিয়ে ঘরে ঢুকে থমকে যায়। বোতল দুটো ভাঙা অবস্থায় মেঝেতে ছড়ানো। এইবার সে বুঝে যায় এটা কোনো কাকতালীয় নয়। উপায় না দেখে বন্ধু বদ্রীকে ডাকে সে। সব ঘটনা বলার পর জানায় যে এই ফ্ল্যাট ইনডেড। বদ্রী প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ এই ফ্ল্যাট সিদ্ধার্থ 3 বছর ধরে ভাড়া নিয়ে আছে, আর 3 বছর আগে এখানে কেউ মরেনি। তাহলে ইনডেড হওয়ার প্রশ্নই ওঠে না। এইভাবেই রাতে গল্প করতে করতে দুজন ঘুমিয়ে পড়ে। ঠিক মাঝরাতে বদ্রীর ঘুম ভাঙে, কারণ নিঃশব্দ উপস্থিতি তার কানে ফিসফিস করছে। প্রথমে ভাবে হয়তো সিদ্ধার্থ মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে সিদ্ধার্থ ঘুমিয়ে আছে। এই অনুভূতি, এই ঠান্ডা শ্বাস, এক অজানা শক্তির ছায়া, তারা আর থাকতে পারছে না। রাতের গভীরে দুজন একসাথে রাস্তায় নেমে পড়ে। তাদের দেখে এক পেট্রোলিং অফিসার জিজ্ঞাসা করে, এই রাস্তায় কেন? বদ্রী বলে, আমরা পাগল নই, চোরও নই, আমরা ভায়োলিন বাজাই, কিন্তু আজ আমাদের ঘরে কিছু একটা হয়েছে। অফিসারের কাছ থেকে ফোন নিয়ে তারা এক বন্ধুকে কল করে। সে বন্ধুর মাধ্যমে জামা কাপড়ের ব্যবস্থা করে। বাকি রাত বাইরেই কাটায়। পরের দিন সকালে তারা ডেকে আনে এক প্রসিদ্ধ সামান আর তার সঙ্গীকে। অনেকক্ষণ ফ্ল্যাটের এদিক ওদিক ঘুরে সিদ্ধার্থর বিছানার পাশ থেকে একটি পাকা চুল খুঁজে পায়। সেই চুল জলের সাথে মিশিয়ে পান করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই সে 5,000 টাকা দাবি করে। সিদ্ধার্থ কিছু না ভেবেই রাজি হয়।
টাকার বান্ডিল রান্নাঘরে রেখে সামান রীতিমতো অদ্ভুত আচরণ করতে শুরু করে। হঠাৎ করেই ওর শরীর থরথর করে কাঁপতে থাকে, চোখ উল্টে যায়, গলায় অদ্ভুত আওয়াজ। তাকে দেখে মনে হচ্ছে যেন কারো দখলে চলে গেছে সে, এবং একটা কাগজে লেখে যে এই ফ্ল্যাটের ঠিক উত্তর দিকে একটা কুয়ো আছে। সেই কুয়োতে 27 বছর আগে এক গর্ভবতী মেয়েকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। তার আত্মা এখানে বিরাজ করছে, আর এই আত্মা থেকে মুক্তি পেতে হলে কিছু সোনা নিয়ে জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় পুঁতে আসতে হবে। এই কথা জানিয়ে সামান রান্নাঘর থেকে টাকা আনতে গিয়ে দেখে টাকাগুলো নেই। কিন্তু হঠাৎই রান্নাঘরের চিমনি থেকে এক বিকট অশরীরী শক্তি চাপিয়ে পড়ে সামানের উপরে। তাকে টেনে তুলে নিয়ে ছটফট করতে থাকে। একটা সময় সব থেমে যাওয়ার পর সামান সিদ্ধার্থের দিকে তাকিয়ে ওর হাত ধরে করুণ স্বরে বলে, বাবা। তারপর অজ্ঞান। পরক্ষণে সম্মিত ফিরতে দুজনে ভয়ে পালিয়ে যায়, কিন্তু তার ঠিক আগেই তারা দেখে চিমনি থেকে 5,000 টাকা এসে মেঝেতে ছড়িয়ে পড়েছে। এখানে সিদ্ধার্থের সন্দেহ আর অবকাশ রইল না, কারণ এই ফ্ল্যাটে যে আত্মা আছে সে আর কেউ নয়, স্বয়ং ভবানী। সিদ্ধার্থ ঠিক করে সে আর এই ফ্ল্যাটে থাকবে না। সার্ভের অন্ধকার, ভিখারিদের সরলতা আর ভায়োলিনের করুণ সুরই হবে এখন তার আশ্রয়। কিন্তু ঠিক তখনই একটা ফোন আসে। স্ক্রিনে ভেসে ওঠে পরিচিত নাম, মা। ফোনটা চিন্তা বাড়িয়ে তোলে, কারণ মা ওকে না জানিয়ে এই ফ্ল্যাটে চলে এসেছে। তড়িঘড়ি করে সিদ্ধার্থ ফিরে আসে, দেখে মা বসে আছে। তোর বাবা মান্দামাপের ব্যবসায় অডিটে গেছে, তাই ভাবলাম তোর কাছে কিছুদিন থাকি। কিন্তু সিদ্ধার্থের চেহারায় স্বস্তি নেই, বরং চিন্তার টান পড়ে তার কপালে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মা, তোমার এখানে থাকা ঠিক হবে না, কারণ এই ফ্ল্যাট ইনডেড। মা চোখ বড় করে তাকিয়ে হেসে বলে, তুই কি এখনকার যুগে দাঁড়িয়ে ভূতের গল্পে বিশ্বাস করিস? সিদ্ধার্থ বোঝানোর চেষ্টা করে, তাই সে বিয়ার আর ওপেনার টেবিলে রেখে মাকে নিয়ে বাথরুমে যায় প্রমাণ দেখাতে, কারণ এই ঘরে অদৃশ্য শক্তি আছে। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দেখে সব আগের জায়গায় ঠিকঠাক পড়ে আছে, কোনো অদ্ভুত কিছুই ঘটেনি। এই দেখে মা রেগে বলে, আমি এখানেই থাকবো, ফালতু নাটক বন্ধ কর। পরের দিন বদ্রি একটা চালাকি করে ল্যান্ডলাইন থেকে সিদ্ধার্থের মাকে ফোন করে, বলে, আমি ডাক্তার সুরেশ বলছি, আমি মান্দামাপ থেকে বলছি। আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়েছেন, হাসপাতালে ভর্তি, তবে চিন্তার কিছু নেই। কিন্তু এই প্ল্যানের ঠিক উল্টো ফলাফল হয়। জানকি বা? সিদ্ধার্থের মা ফোন ধরে বললেন, আমি জানি এটা বদ্রির কাজ, ওর বাবা কোথাও যায়নি, বাড়িতে বসে ক্রিকেট দেখছে। সিদ্ধার্থ ভয় পেয়ে ফোন রেখে দেয়, কিন্তু সেই সাথে মনে মনে এক অজানা আতঙ্ক জাগে, যদি ভবানী মায়ের ক্ষতি করে। জানকি মগেশকে সঙ্গে নিয়ে বাজার থেকে ফিরছিলেন, তখনই নিচের তলায় সেই লোকটা আবার তার স্ত্রীর গায়ে হাত তোলে। জানকি আর সহ্য করতে পারেন না, প্রথমে মুখে প্রতিবাদ করেন, পরে পুলিশে ফোন করতে গেলে লোকটা রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাথায় গুরুতর আঘাতে রক্ত ছড়িয়ে পড়ে। মাগেশ উঠে যায় উপরে, হাতের বলটা ছুঁড়ে মারে লোকটার দিকে। লোকটা এই দেখে মাগেশকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই ভবানী এসে ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর। ভয়ঙ্কর শক্তিতে তাকে টেনে হিচড়ে নিয়ে যায়, পেটাতেও ছাড়ে না। আর এদিকে সিদ্ধার্থের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে ভবানী। কয়েক মিনিটের মধ্যে পুরো ফ্ল্যাট স্তব্ধ হয়ে যায়। লোকটা নিস্তেজ হয়ে পড়ে। এতক্ষণে কি হয়ে গেল? সিদ্ধার্থ এসে দেখে মায়ের মাথা ফেটে গিয়েছে, তবে মা বলেন, বাথরুমে পা পিছড়ে পড়ে গেছি,
এ কথা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না সিদ্ধার্থের, এবং তার মায়ের সাথে ঝগড়া লেগে যায়। মা প্রশ্ন করেন, তুই কি কারোর প্রেমে পড়েছিস? আর ওই দেওয়ালে ঝোলানো এক পাটি জুতো কার? সে যদি চায় তিনি ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলবেন। সিদ্ধার্থ দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, মা, যার কথা তুমি বলছো সে মারা গিয়েছে। তার সঙ্গে কথা বলার আর কোনো উপায় নেই। জানকী কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ছেলের চোখের দিকে তাকিয়ে বলেন, আজ সন্ধ্যায় ফিরে যাব, তুই টিকিট কেটে রাখিস। এদিকে মা ততক্ষণে স্নানে ঢুকে যান, আর ঠিক তখনই সাবানে পা পিছলে পড়ে গুরুতর আঘাত পান তার মা। ঘরে কেউ ছিল না, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভবানী তাকে বাইরে এনে মাগেশদের ঘরের সামনে রেখে দরজার নক করে চলে যায়। মাগেশের মা দরজা খুলে দেখে রক্তাক্ত জানকী মাটিতে পড়ে আছেন। টিকিট কেটে ফিরে এলে এই ঘটনা দেখে সিদ্ধার্থ স্তব্ধ হয়ে যায়। এটা নিশ্চিত ভবানীর কাজ। মায়ের রক্তাক্ত মুখ দেখে সিদ্ধার্থের যেন বুক ফেটে যায়। সে কিছু না ভেবে দ্রুত মাকে নিয়ে হাসপাতাল যায়, কিন্তু হাসপাতাল যাওয়ার আগে সে থামে। একবার চিমনির সামনে দাঁড়িয়ে নিঃশব্দে ভবানীর উদ্দেশ্যে মুখ খোলে এবং বলে, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমাকে শাস্তি পেতে হচ্ছে? আমি তো চেষ্টা করেছিলাম সেদিন তোমায় বাঁচাতে, হয়তো পারিনি, কিন্তু আজও তোমার মৃত্যু আমাকে তাড়া করে। তারপর চোখ বন্ধ করে বলে, তুমি যদি আমার মায়ের ক্ষতি করো, আমি নিজেকে শেষ করে তোমার থেকে প্রতিশোধ নিব। সেই হুঁশিয়ারি রেখে সিদ্ধার্থ চলে যায়, কিন্তু এবার তার ভেতরটা যেন আর কাঁপছে না, বরং ভিতরে জন্ম নিয়েছে এক সিদ্ধান্ত। মাকে হাসপাতালে ভর্তি করে দুই বন্ধুর সঙ্গে খোঁজ নেয় সেই অটোওয়ালার। তার নাম কালাম, যে ভবানী দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। কালাম প্রথমে রেগে যায়। সে বলে, ভবানীর বাবাও প্রতিদিন জেরা করছে। ও তো আমায় 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিল যাতে আমি চালকের সন্ধান দেই, কিন্তু আমি তো কিছুই জানি না। সিদ্ধার্থ এবার অনুরোধের সুরে ভাঙা কণ্ঠে বলে, আমাকে শুধু ভবানীর বাবার ঠিকানাটা দিন। অবশেষে সে ঠিকানা জানায়। স্টেশনের পাশে বরফ ফ্যাক্টরির সাথে একটি ঘর। ওরা দ্রুত সেখানে পৌঁছে দেখে ফ্যাক্টরি বন্ধ, আর ফ্যাক্টরি লাগোয়া ঘরটার দেওয়ালে ভবানীর এক বড় ছবি টাঙানো। ছবিটির সামনে দাঁড়িয়ে সিদ্ধার্থ যেন আরেকবার ভবানীর চোখের দিকে তাকিয়ে আনমনা হয়ে বেরিয়ে আসে। বাইরের কিছু শ্রমিক ভবানীর কবরটাকে মেরামত করছে। তাদের থেকে জানতে পারে ভবানীর বাবা এখন জঙ্গলে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছেন। বন্ধুরা ডেকে বলে, ওর আত্মা এখনো রয়ে গেছে। তুই তো জানিস, আত্মা তখনই শান্তি পায় যখন শরীর আগুনে বিলীন হয়। কিন্তু সিদ্ধার্থের চোখে কোনো অভিযোগ নেই, শুধু কষ্ট আর এক চাপা সিদ্ধান্ত। এই কাহিনীর শেষ তাকে খুঁজে বের করতেই হবে। হাসপাতালে গিয়ে সিদ্ধার্থ জানতে পারে তার মা এখন অনেকটাই সুস্থ, তবে আরো 3 দিন ওখানেই থাকতে হবে। এবং এই সুযোগ কাজে লাগিয়ে সে আর বদ্রী সিদ্ধান্ত নেয় এবার ভবানীকে তাড়াতে যা যা করার করবে। তারা একত্র করে এক শামান, এক মৌলভী আর এক বদ্রী, 3টি বিশ্বাস, 3টে পথ, কিন্তু উদ্দেশ্য একটাই, এক অলৌকিক আত্মাকে মুক্তি দেওয়া। সব শেষ হলে বদ্রী তাদের একটাই কথা বলে, আজ রাত ঘরের দরজাটা খোলা রেখো, যেন আত্মা সহজে মুক্তি পায়। তারা সেটাই করে। ফ্ল্যাটের দরজা খোলা রেখে সবাই ছাদে শুতে যায়, কিন্তু তখনই নিচে ঘটে যায় কিছু ঘটনা যার জন্য কেউ প্রস্তুত ছিল না। সোসাইটির সেই 3 বখাটে ছেলে, তাদের একজন খাবার চুরি করতে আসে সিদ্ধার্থদের ফ্ল্যাটে। তার চোখে একরাশ লোভ, বাড়ির দামি জিনিসগুলো একে একে বাছাই করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই ঘটে অদ্ভুত ঘটনা।
যে জিনিসগুলো সে এক জায়গায় রাখে সেগুলো হঠাৎ করে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। থমকে যায় সে, কিন্তু তখনই পেছন থেকে ভবানীর আত্মা ঝাঁপিয়ে পড়ে তার উপর। ছেলেটার চিৎকার শুনে বাকিরা ছাদ থেকে নেমে আসে। ওর অবস্থা দেখে হাসবে নাকি ভয় পাবে কেউ বুঝতে পারে না। সিদ্ধার্থের শরীর তখন কাঁপছে, মুখে একটাই কথা, ও এখানে আছে, এখানেই আছে। সিদ্ধার্থ আর শান্ত থাকতে পারল না। রাতের আধারেই ছুটে যায় ভবানীর বাবার কাছে। সে আর কিছু শুনতে চায় না। সামনেই জমিতে কবর খুলে ফেলতে শুরু করে। ভবানীর বাবা ছুটে এসে কাপা হাতে সিদ্ধার্থদের পা ধরে বলে, আমি হাত জোর করে বলছি কবর খুঁড়ো না। কিন্তু ওরা থামে না। রাতে ভবানীর বাবার উপর হাত তুলতে যায়। তার গলায় এক অদ্ভুত বিষাদ। ভবানী যদি প্রতিশোধ নিতে চায় তবে আমার থেকে নিক, কিন্তু আমার মায়ের কি দোষ? সে বলে তার উচিত মেয়ের বডি কবর থেকে বের করে জ্বালিয়ে দেওয়া। এতেই যদি তার আত্মা মুক্তি পায় এবং সিদ্ধার্থের ফ্ল্যাট থেকে চলে যায়। ভবানীর বাবা কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখে কান্না কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। সে ধীরে ধীরে বলল, তুমি বলছো ভবানীর আত্মা তোমার ফ্ল্যাটে থাকে, কিন্তু কেন যাবে ও তোমার কাছে? এই প্রশ্নের উত্তর তখনও সবার কাছে অজানা। ভবানীর বাবা আর কোনো প্রশ্ন করে না। সিদ্ধার্থকে নিয়ে রওনা দেয় তাদের ফ্ল্যাটের দিকে। সেইখানে পৌঁছে তারা একসঙ্গে ভবানীর অপেক্ষা করে। হঠাৎই ফোন বাজে অজানা নম্বর থেকে। সিদ্ধার্থ ফোন কেটে দেয়। একবার দুবার বারবার ফোন আসতে থাকে। শেষমেশ ল্যান্ডলাইনে ফোন আসায় বদ্রি রিসিভ করে। দেখে হাসপাতাল থেকে মায়ের ফোন। সিদ্ধার্থ বলে, এবার আপনি নিজেই শুনুন, ভবানী আমার মায়ের সঙ্গে ঠিক কি করেছে। ওর মায়ের কাছে জিজ্ঞাসা করতে গেলে বলে, মা তুমি বাথরুমে পড়ে যাওয়ার সময় কে তোমাকে মারতে চেষ্টা করেছিল? তুমি সত্যি বলবে, সবাই শুনতে চায়। কিন্তু মা যা বলল তা শুধু সিদ্ধার্থ নয়, ভবানীর বাবাকেও স্তব্ধ করে দেয়। সে বলেন, তুই যাকে পিশাচ ভাবছিস সে আসলে একজন দেবী। সে আমায় বাঁচিয়ে গেছে। জানকী ধীরে ধীরে সব খুলে বললেন, তুই যখন বলতিস ফ্ল্যাটে কেউ আছে আমি হাসতাম, কিন্তু সেদিন বাথরুমে পড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে আমায় টেনে বাইরে নিয়ে এলো। আমি জানি সে মানুষ নয়, কিন্তু তার স্পর্শে ছিল না কোনো ক্ষোভ, ছিল কেবল কোমলতা। মা হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হাসপাতাল থেকে ফোন কেটে দিল। সিদ্ধার্থের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়। ভবানীর বাবা চুপচাপ উঠে গিয়ে একটা সিগারেট আর দেশলাই রেখে দেয় চিমনির সামনের টেবিলে। তখনই চিমনির অন্ধকার থেকে ভবানী বেরিয়ে আসে। সে নিচে নেমে এসে টেবিল থেকে সিগারেট আর দেশলাই তুলে আবার চিমনির গভীরে মিলিয়ে যায়। ভবানীর বাবার চোখ ঝাপসা হয়ে আসে। তিনি পাগলের মতো ছুটে যান চিমনির দিকে। চিৎকার করে বলেন, ভবানী তুই আমায় ছেড়ে গেছিস কেন? দেখ আমি তো আর ধূমপান করি না। আমার সঙ্গে বাড়ি ফিরে আয় মা, তোকে ছাড়া ঘরটা ফাঁকা। তুই না থাকলে ফ্যাক্টরিটাও শূন্য লাগে। তোর মতো কেউ ছিল না যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। ভবানী খুব কাছে এসে আবার দূরে চলে যায়। তারপর সে চিমনির ভেতর থেকে বের করে দুটো হাত। সেই হাত দিয়ে বাবার চোখের জল মুছিয়ে দেয়। ভবানীর বাবা বলে, তিনি চাইলে নিজেকে শেষ করে দিতে পারতেন, তবে তার একটা কাজ এখনো বাকি। তিনি ওই লোকটাকে খুঁজছেন যে ভবানীর মৃত্যুর জন্য দায়ী। ভবানী একবার বলে দিক তার পরিচয়, সে নিজে গিয়ে খুন করবে। কিন্তু এই কথা বলতেই ভবানী চলে যায় আর আসে না, হারিয়ে যায় বাতাসের মধ্যে। সিদ্ধার্থ তখন এসে ভবানীর বাবার হাত ধরে বলে, আমি ভুল বুঝেছিলাম কাকু। আজ জানলাম সে কাউকে ক্ষতি করতে আসেনি। সে শুধু থেকে গেছে আমার পাশে, নিঃশব্দ নীরব ভালোবাসায়। সিদ্ধার্থ ভবানীর সেই এক পাতি জুতোটা তুলে দিয়ে বলে, যদি ভবানী বেঁচে থাকতো আমি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। ভবানীর বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ বুঝলাম ভবানী কেন তোর কাছেই ফিরে এসেছে।
আমি যখনই ওকে জোর করতাম বিয়ে করতে, সে বলতো যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাবো সেদিন নিজেই বিয়ে দিতে বলবো। চোখে জল নিয়ে ভবানীর বাবা বলেন, আজ সন্ধ্যায় তার সৎকার হবে আগুনেই। কিন্তু সিদ্ধার্থ বাধা দেয়, না, এখন না, তাকে তো আমি ভুল বুঝে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আজ যদি তাকে সত্যি চিরতরে বিদায় দেই তাহলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। সে ভবানীর বাবার কাছে 3 দিনের সময় চায়। এই সময়ের মধ্যে সে খুঁজে বের করবে সেই মানুষটিকে যার ভুলে ভবানী হারিয়ে গিয়েছিল জীবনের মায়া থেকে। ভবানীর বাবা মাথা নাড়েন। এ যেন এক অদ্ভুত শান্তির সন্ধানে দুজন মানুষের এক চুক্তি। সিদ্ধার্থ আর সময় নষ্ট করল না। সে বন্ধুদের সঙ্গে যায় লোকাল থানায়। পুলিশকে বলে ভবানীর বাবা আসলে তার আঙ্কেল। তথ্য অবশ্য মিলল। অটোওয়ালা থেকে জানা গেছে অ্যাক্সিডেন্টের দিন একজন সবুজ গাড়ি চুরি করে পালাচ্ছিল, যেটার সাথে ভবানীর অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে ভয়ের চোটে লোকটা গাড়ি পাইলট থিয়েটারের সামনে রেখে পালিয়ে যায়। যেটুকু জানা গেছে, গাড়ির মালিক গাড়ি বিক্রির জন্য হাবিবুল্লাহ রোডের মেকানিকের কাছ দিয়ে গিয়েছিল। সেই সূত্র ধরে তারা সেখানে পৌঁছায়। গ্যারেজে পৌঁছে তারা একটা সবুজ গাড়ি দেখে ফেলে। তবে গ্যারেজের লোক গাড়িটা দেখে অবিচল, বলে দেয় এই গাড়ি বিক্রির জন্য নয়, যাও, চলে যাও এখান থেকে। কিন্তু সিদ্ধার্থ থামে না। ওরা গ্যারেজের এক কর্মীকে গোপনে ধরে। তাকে বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জানতে পারে গ্যারেজের মালিক ওর আত্মীয় সম্পদের থেকে সবুজ গাড়িটা ধার করেছিল এবং সেদিন থেকেই পুলিশ ওদের পিছু নিয়েছিল। কিন্তু রবি গাড়িটা নিয়ে পালায়। রবির খোঁজ পাওয়া যায় এক সেলুনের মধ্যে। সিদ্ধার্থ গিয়ে তাকে চেপে ধরে, তুই ভবানীকে মেরেছিস, তাই না? রবি অস্বীকার করে বলে, আমি কাউকে ধাক্কা মারিনি, আমি তো ওকে দেখিনি। রবি জানায় অ্যাক্সিডেন্টের দিন তার বউয়ের সঙ্গে সে ছিল। 13 বছর বিয়ে হলেও তাদের কোনো সন্তান হয়নি। সে কারণে তারা হাসপাতাল থেকে একটা শিশু চুরি করে পালাচ্ছিল। এই কথা শুনে সবাই হতবাক। সে বলে, হ্যাঁ, আমি দোষ করেছি, কিন্তু আমি কোনো দুর্ঘটনা ঘটাইনি। তখন আকস্মিকভাবে রবি ওর বোনকে জিজ্ঞাসা করে জানতে পারে যে সে নাকি ভবানীর অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী ছিল। মেয়েটা প্রথমে চুপ থেকে তারপর সত্যি বলতে শুরু করে। সিদ্ধার্থ এগুলো শুনে কিছু না বলে হঠাৎ চুপচাপ বেরিয়ে যায়। বন্ধুরা কিছুই বোঝে না। এই নীরবতা, এই চাহনি হঠাৎ এমন ভারী কেন? সিদ্ধার্থ একাই গাড়ি নিয়ে ছুটে যায় আদায় কালামের কাছে। সঙ্গে নিয়ে যায় একটা আপেল বাক্স। গিয়ে বসে তার সামনে। শান্ত গলায় প্রশ্ন করে, কাকা, এই আপেলগুলো কি রঙের বলুন তো? আচমকাই যেন প্রকৃতি অশান্ত হয়ে ওঠে। দমকা ঝড় উঠে যায় রাস্তায়। কালামের অটো উল্টে পড়ে। চারপাশ থেকে এক অজানা আর্তনাদ ভেসে আসে। কিন্তু সিদ্ধার্থ শান্ত। তার চোখে কেবল একটাই প্রশ্ন, এই আপেলগুলো কি রঙের কাকা? আদায় কালাম বলে, সবুজ। আর তখনই ভবানীর আত্মা ধেয়ে এসে সিদ্ধার্থকে ছুঁড়ে ফেলে দেয়। তবুও সে থামে না। শেষবারের মতো আবার জিজ্ঞাসা করে, কাকা, ভালো করে বলো এগুলো কোন রঙের আপেল? আদায় কালাম ভয়ে জবাব দেয়, সবুজ। ঠিক তখনই ঝড় থেমে যায়। সিদ্ধার্থ নিঃশব্দে বক্স ভর্তি আপেল রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তার মুখে তখন একটাই কথা, সব বুঝে গেছি। সেই রাতেই সিদ্ধার্থ একা চলে যায় ভবানীর কবরের কাছে। নিঝুম অন্ধকার, বাতাসে পাতার দোল, আর দূরে জ্বলতে থাকা ফ্যাক্টরির আলোয় দেখতে পায় ভবানী তার কাছে আসছে। নিঃশব্দে একটু একটু করে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিতে চায় সে, কিন্তু সিদ্ধার্থ তাকে উপেক্ষা করে চলে যায় ভবানীর বাড়ির দিকে। ভবানী এবার আর সহ্য করতে পারে না। পিছন থেকে এসে সিদ্ধার্থের গলা টিপে ধরে। এই টানাপোড়েনের হাহাকার দেখে ভবানীর বাবা দৌড়ে আসে বাইরে। সিদ্ধার্থ বলে, আমি জেনে গেছি ভবানীর মৃত্যুর জন্য কে দায়ী। ভবানীর বাবা রেগে ওঠেন, বল কে সেই খুনি? তখন সিদ্ধার্থ 2 হাত জোর করে বলে, চোখ নামিয়ে বলে, কাকু, আমার গাড়ি ওকে ধাক্কা মেরেছিল। ওর মৃত্যু হয়েছে আমার অজান্তে।
আমারই ভুলে। তোমার যদি এখন মনে হয় আমায় মেরে ফেলো। এই এক স্বীকারোক্তিতে কেঁপে ওঠে রাতের বাতাস। ঘড়ির কাঁটা ফিরে যায় সেদিনের সকালে। ভবানী স্কুটিতে চেপে বাড়ির দিকে যাচ্ছিল, মুখে শান্ত এক হাসি। তার চোখে ছিল হাজারো স্বপ্ন, তবে অন্য দিক থেকে ছুটে আসছিল সেই সবুজ গাড়ি, যার মধ্যে ছিল রবি ও তার স্ত্রী। সেই গাড়ি ভবানীর স্কুটির কাছাকাছি চলে এসেও অদ্ভুতভাবে ধাক্কা দেয়নি, বরং পাশ কেটে চলে যায়। তবে সেই মোড়ে আরেকটা লাল গাড়ি টান নেয়। ড্রাইভিং সিটে ছিল সিদ্ধার্থ। ঠিক তখনই ফোন আসে তার মা জানকীর। সিদ্ধার্থ ফোনটা তোলার সময় সামনের রাস্তা ঠিকমতো না দেখে অবচেতনে গাড়িটা একটু বামে ঘোরায়, আর তখনই ভবানীর স্কুটি লাগে ধাক্কা। ছিটকে পড়ে ভবানী, রক্তে ভেসে যায় রাস্তা, আর সেটাই হয়ে যায় তার জীবনের শেষ অধ্যায়। এই দৃশ্যটা চাক্ষুষ দেখেছিল দুজন, রবির বোন আর আদায় কালাম। কিন্তু এখানেই আসে গল্পের মোড়। আদায় কালাম ছিল কালার ব্লাইন্ড, রং চেনার ক্ষমতা নেই তার। সে লাল আর সবুজে গুলিয়ে ফেলে, তাই সে যে গাড়িটাকে লাল দেখেছে সেটাকে বলেছে সবুজ, আর সেই ভুলে অভিযুক্ত হয়েছে রবি। ভবানীর বাবা প্রতিদিন ছুটে গেছে আদায় কালামের কাছে সে সবুজ গাড়ির সন্ধানে, যেটা আদতেই সবুজ ছিল না। এমনকি কালার ব্লাইন্ড হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সিগন্যালের রেড লাইটকে সবুজ ভেবে আদায় কালাম একটা বাইক ধাক্কা মারে। কিন্তু এগুলো সবকিছুর থেকে অজানা সিদ্ধার্থ। ভবানীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থের অশান্ত মুখ, হেল্পিং নেচার আর ভবানীকে বাঁচানোর অশেষ প্রচেষ্টা দেখে ভবানী ওকে ভালোবেসে ফেলে। এই কারণেই ভবানীর শেষ নিঃশ্বাস অবধি ওর হাত ছাড়তে চায় না। সে একবার হলেও ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল সিদ্ধার্থর সাথে বাকি জীবনটা কাটানোর জন্য। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস এমনই যে তার জন্য সুখের জীবন লেখা ছিল না। এই কারণে মৃত্যুর পর ভবানী সিদ্ধার্থর ফ্ল্যাটে ফিরে আসে। বাস্তব জীবনেও সে যেমন ছিল ঠিক তেমনভাবেই সে মৃত্যুর পর তার ভালোবাসার পাশে থেকেছে। সে বুঝতে পারে অজান্তে করা ভুলের জন্য সিদ্ধার্থ নিজেকে শেষ করে ফেলত, তাই ভবানী তাকে সত্য থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করে গেছে। এই সত্যটা যখন সিদ্ধার্থ রবির বোনের থেকে জানতে পারে, তখনই তার মনে হয় এটাই সময়। এইবার তাকে ভবানীর বাবার সামনে সত্যিটা স্বীকার করতেই হবে। আর এই জন্যই সে গিয়েছিল আপেলের বক্স নিয়ে। প্রশ্ন করেছিল এই আপেলগুলো কি রঙের। আদায় কালাম তখন সে লাল আপেলগুলোকে দেখে বলেছিল সবুজ। তখনই তার কাছে সব পরিষ্কার হয়ে যায়। সিদ্ধার্থই ছিল সত্যিকারের অপরাধী। অবচেতন, অনিচ্ছাকৃত হলেও ভবানী তার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিল। ভবানীর বাবা স্তব্ধ হয়ে বসে থাকেন, চোখে জল নেই, তবুও ভিতরটা যেন চিৎকার করছে। তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এই ছেলেটাই যে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সে শেষ মুহূর্ত তার হাত ধরেছিল, আর সেই একই সিদ্ধার্থ এখন তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, আমায় মেরে ফেলুন, আমি প্রস্তুত। এই স্বীকারোক্তির সাথে বাতাস স্তব্ধ হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা ভবানীর আত্মা নীরবে দেখছে সবকিছু, কিন্তু ভবানীর বাবা সিদ্ধার্থের দিকে তাকিয়ে থাকেন। তারপর বলেন, সিদ্ধার্থ, আমি ভবানীর সৎকার এখনো পর্যন্ত করিনি। এই যে এই কবরটা, সেটা আসলে একটা ছল, পরিবার পরিজনকে দেখানোর জন্য। আর আসল দেহটা আমি আজও সযত্নে রেখে দিয়েছি। এই কথা শুনে সিদ্ধার্থ বিস্ময়ে জিজ্ঞাসা করে, সে কোথায়? ভবানীর বাবা ওকে নিয়ে যায় তার বরফের ফ্যাক্টরির আন্ডারগ্রাউন্ডে সেফটি চেম্বারে। একটা ভারী চেন টেনে বের করে আনেন বিশাল এক বরফের চাই, আর সেই বরফের ভেতর ভবানীর দেহ এখনো অক্ষত, ঠান্ডা, ঘুমন্ত এক দেবীর মতো। এই দৃশ্য দেখে সিদ্ধার্থ হাঁটু গেড়ে বসে পড়ে। তার মুখে একটাই কথা, ভুল হয়ে গিয়েছে আমার, এত বড় ভুল। যদি আমি জানতাম, যদি একবার বুঝতে পারতাম। তখনই সে উঠে দাঁড়িয়ে বরফের সেই খণ্ড নিজের উপর
ফেলে নিজেকে শেষ করতে চায়। আর পরক্ষণেই ভবানীর আত্মা ঝাঁপিয়ে পড়ে সিদ্ধার্থের দিকে। সে বরফ ফাটিয়ে সিদ্ধার্থকে টেনে সরিয়ে নেয় এবং শেষবারের মতো সিদ্ধার্থের হাত স্পর্শ করে নিজের শরীরটা নিয়ে ধীরে ধীরে উঠে আসে। ভবানীর আত্মা বাতাসে ভেসে চলেছে দেহ নিয়ে। দুজন অবাক হয়ে এই দৃশ্য দেখছে। দূরে রাখা সিদ্ধার্থের লাল গাড়িটির দরজা খুলে যায়। ভবানী নিজের দেহ নিয়ে সেই গাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে গাড়িটা দাউ দাউ করে জ্বলে ওঠে। লেলিহান আগুনের শিখার মতো ভবানীর দেহ, ভবানীর আত্মা, ভবানীর সমস্ত অতৃপ্তি চিরতরে বিলীন হয়ে যায়। গাড়ির আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। সিদ্ধার্থ ভবানীর বাবার বুকে মাথা রেখে ফুঁফিয়ে কাঁদে। ভবানীর বাবাও নিজেকে আটকে রাখতে পারে না। দূর থেকে এক মিষ্টি সুগন্ধ মেশানো মৃদু হাওয়ার সাথে আসছে পাতার খসখসানি শব্দ। মনে হয় যেন ভবানী বলছে, এই জন্মে না হোক পরের জন্মে ঠিকই ফিরে আসব, তুমি থাকবে তো। এইভাবে শেষ হয় একটা অলৌকিক প্রেমের গল্প, যেখানে ভূত ছিল না ভয়ঙ্কর, বরং ছিল অনুরাগী, রক্ষক, প্রেমিক, যার কাছে মৃত্যু মানে স্পর্শের শেষ নয়, শুধু একটা বিরতি। বন্ধুরা, এটাই ছিল পিশাচের গল্প। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো।